Dear viewers, Assalamu alaikum. I hope that you are well in this coronavirus situation. Dear viewers, I hope that you will enjoy today's lesson. And today we are going to discuss very easy functions of V verbs, segment 1. Dear viewers, pay your eyes to the screen and just listen to me very carefully that I am telling. Be or to be verb দুইটার যে কোনো একটাই আমরা বলতে পারি বি ভার্ব অথবা টু বি ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে বি ভার্ব এর প্রেজেন্ট রূপ, বি ভার্বের যে প্রেজেন্ট রূপ সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম এর পাস্ট এম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার। এই হচ্ছে আমাদের বি ভার্বের পরিচিতি। এরপরে আমরা চলে যাচ্ছি একটি নোটে। নোট, ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেয়ার আর মিনিংস অফ বি ভার্বস। আমি আবার বলছি, ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেয়ার আর মিনিংস অফ বি ভার্বস এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডেফিনিট অর প্রেজেন্ট সিম্পলের সময় বি ভার্বস এম, ইজ, আর এর অর্থ পাওয়া যায়। প্রেজেন্ট ইনডেফিনিটের সময় এম, ইজ, আর এর অর্থটা থাকে, অর্থটা আমরা প্রকাশ করতে পারি প্রেজেন্ট ইনডেফিনিটে। এরপরে নোট দেখতে পাচ্ছি ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি ধরনের অর্থ আমরা পাবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কি ধরনের অর্থ পাই এই বি ভার্বগুলোর। এম এর অর্থটা আমরা পাই হই বা আছি রূপে, এম হই বা আছি। ইজ হয়, আছে, আছেন। ইজ অর্থ আমরা পাবো হয় অথবা আছে অথবা আছেন। আর এর অর্থ আমরা পাবো হও অথবা আছো অথবা আছে অথবা আছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিয়ার ভিউয়ার্স, ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডেফিনিট অর সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডেফিনিটের যে স্ট্রাকচার এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস রেস্ট পার্ট, বাকি অংশ। আমি আবার বলছি, প্রেজেন্ট সিম্পল অর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস রেস্ট পার্ট, বাকি অংশ। এভাবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমাদের দেয়া আছে ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বি ভার্ব মে বি ইউজড অ্যাজ মেইন ভার্ব। আমরা জানতে পারলাম, ডিয়ার ভিউয়ার্স, পে ইউর আইজ টু দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি। ডিয়ার ভিউয়ার্স, ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় আমরা অবশ্যই বি ভার্বের যে ব্যবহার এটা মেইন ভার্ব রূপে আমরা ব্যবহার করতে পারি। বি ভার্বটাকে, বি ভার্ব এম, ইজ, আর এদেরকে আমরা মূল ভার্ব রূপে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে পারি। এটি একটি তথ্য আমরা জেনে নিলাম। আমরা দেখতে পাচ্ছি ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আই অ্যাম অর্থ হচ্ছে আমি আছি, আমি হই। এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এম এখানে মূল ভার্ব রূপে কাজ করতেছে। এই এম এর অর্থটা হচ্ছে হই বা আছি। আমরা এমনিভাবে অনেক বাক্য তৈরি করতে পারি। কেউ যদি কখনো প্রশ্ন করে হোয়ার আর ইউ, আমরা কিন্তু সহজেই উত্তর দিতে পারি আই এম ইন দ্য রুম, আই এম ইন দ্য রুম, অথবা আই এম আউটসাইড, আই এম ইন দ্য মার্কেট। আমরা যেখানে থাকবো সেই জায়গাটার কথা বলতে পারি। এখানে তখন এম এর অর্থ রূপে আসবে, এম এর অর্থটা তখন আছি রূপে আসবে। এম অর্থ হই বা আছি। এখন হই কখন আসবে? যখন আমি আমার পরিচয় তুলে ধরবো, আমি আমার একটা গুণবাচক পরিচয় বা দোষবাচক পরিচয় তুলে ধরবো, তখন আমি এমকে ব্যবহার করব হই রূপে। যেমন আই এম এ টিচার বা আই এম এ ডক্টর, আই এম এ স্টুডেন্ট, এরকম। তো প্রতিটা ক্ষেত্রে এরকম পরিচয় বাচক অথবা কোথায় ব্যক্তি অবস্থান করছে এরকমটি দিয়ে বাক্য তৈরি করা যাবে। তো রহিম ইজ, রহিম আছে। হোয়ার ইজ রহিম? রহিম ইজ আউটসাইড, রহিম বাহিরে আছে। এভাবে আমরা বলতে পারি রহিম আছে, রহিম আছেন। তাহলে হি ইজ, তিনি আছেন, সে আছে। হি ইজ, সে কোথায়? হি ইজ ইন দ্য মার্কেট, হি ইজ ইন দ্য মার্কেট। এভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে হি ইজ আছেন বা আছে অর্থে প্রকাশ পাচ্ছে। হি এর অর্থ তিনি বা সে। তাহলে হি ইজ, তিনি আছেন বা সে আছে। ইউ আর, তুমি হও বা আছো।
ইউ আর তুমি হও বা আছো, তাহলে ইউ এর অর্থ এখানে তুমি পাচ্ছি আমরা, আর আর এর অর্থ হও বা আছো। তুমি জাতীয় ভাষাটা যখন প্রকাশ পায় তখন হও বা আছো জাতীয় অর্থ প্রকাশ পায়। আর দে আর তারা আছে, তারা আছেন। দে দে বলতে এখানে আমরা যদি সিনিয়রকে বুঝাই তাহলে আছেন অর্থ প্রকাশ পাবে। যদি সিনিয়র আমার বয়সে বড় এরকম যদি প্রকাশ পায় তখন আছেন। আর বয়সে বড় হোক বা ছোট হোক, সাধারণভাবে যদি আমি প্রকাশ করতে চাই দে আর, তাহলে তারা আছে এটা বলতে পারি। তাহলে আমরা পেলাম ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর এর ব্যবহার আছি, হই, আছে, আছেন, আছো, হও, আছে, আছেন এরকমভাবে অর্থ প্রকাশ পায়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে অ্যাম ইজ আর এর অর্থ পাওয়া যায় এবং অ্যাম ইজ আর মূল ভার্ব রূপে কাজ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটাই হচ্ছে প্রমাণ। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা চলে যাচ্ছি নোট 1-এ। In present continuous tense, there is no meaning of V verbs, am, is, are. Dear viewers, আমি আবার বলছি, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খেয়াল করব তখন এই বি ভার্ব am, is, are এর কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। এদের কোনো অর্থ নেই, তখন এদের কোনো অর্থ থাকে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এদের কোনো অর্থ থাকবে না। Note 2, B verbs are used only to clarify the meaning of main verbs. প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় এই বি ভার্বসগুলো শুধু মূল ভার্বের অর্থটাকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য, মূল ভার্বের অর্থটাকে পরিপূর্ণরূপে স্পষ্টরূপে প্রকাশ করার জন্য এই বি ভার্বসগুলো ব্যবহার করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। হোয়েন বি ভার্বস আর ইউজড অ্যাজ অক্সিলারি ভার্বস, যখন এই বি ভার্বসগুলো অক্সিলারি ভার্ব রূপে ব্যবহার করা হয়, আইএনজি ইজ অ্যাডেড উইথ দ্য মেইন ভার্বস, আইএনজি মূল ভার্বের সাথে যোগ করা হয়। আমি আবার বলছি, when B verbs are used as auxiliary verbs, যখন B verb auxiliary verb রূপে ব্যবহার করা হয় তখন ing is added with the main verbs, তখন ing এই মূল ভার্বের সাথে যোগ করে দেয়া হয়। Dear viewers, আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি am plus main verb present form ing, am plus main verb present form plus ing। এর অর্থটা হচ্ছে তেছি, ছি। আমরা যখন এরকমভাবে এম এর সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি দেখতে পাবো তখন এর অর্থটা তেছি, ছি এই ধরনের অর্থ প্রকাশ পাবে। ইজ প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, যখন এই ধরনের স্ট্রাকচার পাবো ইজ দিয়ে তখন তেছে, ছে, তেসেন, ছেন এই ধরনের অর্থ প্রকাশ পাবে। আর প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, যখন এই স্ট্রাকচারটা দেখতে পাবো তখন যে অর্থ প্রকাশ পাবে সেটা হচ্ছে তেছ, ছ, তেছে, তেসেন, ছে, ছেন এই ধরনের অর্থ প্রকাশ পাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। আমরা চলে যাচ্ছি বি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি যে স্ট্রাকচার, আংশিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে চলে গেলাম। তাহলে বি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে আংশিক স্ট্রাকচার। এবং আমরা ডান পাশে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ফর্ম। তাহলে এম এর সাথে যখন মূল ভার্ব বসলো এবং এর সাথে তখন আইএনজি যোগ হয়ে গেল, এম প্লাস প্লে প্লাস আইএনজি এম প্লেইং, ইজ প্লাস ইট প্লাস আইএনজি ইজ ইটিং, আর প্লাস সেই প্লাস আইএনজি আর সেইং। তাহলে আংশিক স্ট্রাকচারে আমরা দেখতে পেলাম যে যখন আমরা বি ভার্ব পাই তখন এর সাথে যখন মেইন ভার্বটা বসাই তার সাথে আমরা আইএনজি যোগ করে দিই কন্টিনিউয়াস টেন্সের বেলায়। এই আংশিক গঠনটা আমরা এখানে দেখলাম। এরপরে ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশটা বাম পাশে দেয়া, বাংলা ডান পাশে দেয়া। এখানে ইংরেজি যেটা দেয়া আছে অ্যাম প্লেইং ডট 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 অ্যাম প্লেইং, এই ডট ডটের স্থানে আই বসবে। আই জাতীয়, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই সিঙ্গুলার ভার্বটি অ্যাম এর সাথে সম্পৃক্ত হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট আই। তাহলে এখানে কিন্তু আই দেয়া নাই, কিন্তু আই বসালে এই খেলতেছি এরকম একটি অর্থ প্রকাশ পাবে। আমি খেলতেছি, আমি খেলছি বা আমি খেলতেছি এই ধরনের অর্থ প্রকাশ পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আংশিক ইংরেজি দেয়া অ্যাম প্লেইং, খেলতেছি ডট ডট আবার শূন্যস্থান ইজ ইটিং। তাহলে ইজ ইটিং খাইতেছে, খাচ্ছে বোঝাচ্ছে এখানে।
শূন্যস্থান আর সেইং। তাহলে শূন্যস্থানের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আর সেইং। আমরা এখানে দে জাতীয় যদি আমরা বহুবচন বাচক থার্ড পারসন প্লুরাল নাম্বার বসাই অথবা সেকেন্ড পারসন ইউ বসাই, তাহলে আমরা এখানে এই ধরনের অর্থ পাবো, বলতেছ অথবা বলতেছে। ইউ আর সেইং যদি বসাই, কাল্পনিকভাবে ইউ বসাই, তখন তুমি বলতেছো এরকম অর্থ প্রকাশ পায়। দে আর সেইং যদি কাল্পনিকভাবে বসাই, তাহলে তারা বলতেছে এরকম অর্থ প্রকাশ পায়। তাই আংশিক যে ইংরেজিটা, এই ইংরেজিটা আমাদের মনে রাখতে হবে। তারপরে সাবজেক্ট বসালে ওই ধরনের অর্থ প্রকাশ পাবে যেমনটি আসা দরকার বাংলা। এখানে আংশিক যে বাংলাগুলো, সেই বাংলাগুলোও জানতে হবে। আর সেইং বলতেছ, বলতেছে, কখন বলতেছ, কখন বলতেছে, এই ধরনের বাংলা তৈরি হয় সেটা আমরা অবশ্যই বুঝতে পারি। তুমি জাতীয় ভাষা, বলতেছ। তাহলে তুমি হলে ইউ হবে, আর বলতেছে অন্যরা বলতেছে, তারা বলতেছে, এরকম দে হবে, বা অন্য কোনো ব্যক্তিদের কথা আসলে তখন সেই বহুবচনবাচক নামটা ওখানে বসবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আর রাইটিং। উই আর রাইটিং, উই লিখতেছি, আমরা, আমাদিগকে বোঝানো হচ্ছে। এখানে উই ফার্স্ট পারসন বহুবচন যদি আমরা কল্পনা করি, তাহলে আর এখানে যথোপযুক্তভাবে আর অক্সিলারি ভার্বটি মূল ভার্বটিকে সাপোর্ট দিচ্ছে। মূল ভার্বটির সাথে আইএনজি যোগ করার জন্য অক্সিলারি ভার্ব এখানে আর বসানো হয়েছে। তাহলে আমরা যথোপযুক্তভাবে সাবজেক্টই পাই উই, উই আর রাইটিং, উই আর রাইটিং। যদি আমরা এভাবে কল্পনা করি, আমরা লিখতেছি, কিন্তু এখানে কিন্তু উই দেয়া নেই। আমরা কাল্পনিকভাবে উইটা বসিয়ে টেস্ট করে নিলাম। আংশিক যে ইংরেজিটা সেটি হচ্ছে আর রাইটিং, লিখতেছি। এভাবেই ইজ টকিং, কথা বলছে, কথা বলতেছে, কথা বলতেছেন। ইজ টকিং, কথা বলতেছে, কথা বলতেছেন। আর মেকিং, তৈরি করতেছো। আর মেকিং, তৈরি করতেছো, তৈরি করতেছে। এইভাবে আমরা ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এভাবে ইংরেজি আংশিক ইংরেজি দিয়ে তারপরে পরিপূর্ণ বাক্য অবশ্যই আমরা তৈরি করতে পারবো আংশিক ইংরেজি থেকেই। এরপরে ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি হয়? ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটি হচ্ছে যে গঠনটি দাঁড়ায় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম অথবা ইজ অথবা আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম অথবা ইজ অথবা আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটি আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা ইংরেজি দেখতে পাচ্ছি, ইংলিশ। আই এম প্লেয়িং, আমি খেলতেছি। এখানে আমরা একটি মোটামুটি পূর্ণ বাক্য পাচ্ছি, আই এম প্লেয়িং। এখানে যদি আমরা অবজেক্ট বসিয়ে দিই ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল, তাহলে বাক্যটি আরও পরিপূর্ণতা লাভ করবে। এইভাবে আমরা আস্তে আস্তে বাক্য আংশিক গঠন থেকে পরিপূর্ণ বাক্যে যাব। পরিপূর্ণ বাক্য তৈরি করার জন্য প্রথমে আংশিক গঠন শিখতে হবে, তারপরে পরিপূর্ণ গঠনটাকে শিখতে হবে। এবং পরিপূর্ণ গঠনের জন্য, পরিপূর্ণ বাক্য তৈরির জন্য যে আমাদের অবজেক্টের প্রয়োজন, মূল ভার্ব প্রয়োজন, অক্সিলারি ভার্ব প্রয়োজন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটি আমরা এখানে পেয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে। তাহলে আই এম প্লেয়িং এটি হচ্ছে মোটামুটি পরিপূর্ণ একটি বাক্য। আই এম প্লেয়িং, আমি খেলতেছি, কিন্তু অবজেক্ট দেয়া নেই, তাই এটি পরিপূর্ণ একেবারে বলা যাবে না পরিপূর্ণ, কারণ অবজেক্ট নেই। আই এম প্লেয়িং, আমি খেলতেছি। হি ইজ প্লেয়িং, সে বা তিনি খেলতেছে অথবা খেলতেছেন। হি ইজ প্লেয়িং, সে বা তিনি খেলতেছে অথবা খেলতেছেন। ইউ আর সেইং, তুমি বলতেছ। ইউ আর সেইং, এখানে ইউ তুমি বুঝাচ্ছে, ইউ এর সাথে অক্সিলারি ভার্ব আর আসছে। ইউ এর সাথে অক্সিলারি ভার্ব আসবে আর, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে, তুমি বলতেছ। দে আর টকিং, তারা কথা বলতেছে। দে আর টকিং, তারা কথা বলতেছে। দে থার্ড পারসন প্লুরাল, এই জন্য এখানে অক্সিলারি ভার্ব হবে আর, এবং এরপরে মূল ভার্বের সাথে আমরা আইএনজি অ্যাড করে দিব। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তো যদি বুঝে থাকো, আশা করি তোমরা এভাবেই পরিপূর্ণ বাক্য তৈরিতে সক্ষম হবে, পরিপূর্ণ বাক্য আরও গঠন করতে সক্ষম হবে ধারাবাহিকভাবে যদি তোমরা পুরো স্ট্রাকচারটি ফলো করো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো, ইফ ইউ লাইক দিস কন্টেন্ট, subscribe and pay your liking and ring the bell icon. Share it at once. Thank you very much. Goodbye. Assalamu alaikum.